আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। প্রাকৃতিক সম্পদ, রূপবৈচিত্র্য আর জনসম্পদের দেশ বাংলাদেশ বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে অবিরত যুদ্ধ করে সাফল্যের পথে এগিয়ে চলছে এদেশের মানুষ। আর দেশ জুড়ে দল সেই সব গণমানুষের কথা তুলে ধরছে সব সময়। শহর বন্দর পেরিয়ে গ্রামের মেঠো পথে আমাদের ছুটে চলা। সাফল্য, ব্যর্থতা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পাশাপাশি মানুষের হাসি কান্নার চিত্র ফুটে ওঠে দেশ জুড়ে অনুষ্ঠানে। মাসুম আলিসা আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনের শিরোনাম। বাইসাইকেলের মাধ্যমে নওগাঁর মেয়েদের নিরাপদে স্কুলে যাওয়া নিয়ে মূল প্রতিবেদন। বরিশালের সফল খামারি শুভ সাহার সাফল্য। কুষ্টিয়ায় তিলের খাজা তৈরির সাথে জড়িতদের জীবন জীবিকা। ঐতিহ্যে মৌলভীবাজারের ছয়শ্রী দিঘি এবং দিনাজপুরের শিল্পীদের পরিবেশনায় একটি ওরাও নাচ। বাড়ি থেকে অনেক দূরে বিদ্যালয়, পায়ে হেঁটে বাস বা রিকশায় স্কুলে যেতে হতো মেয়েদের, যার ফলে একদিকে যেমন পথেই অনেক সময় নষ্ট হতো, অন্যদিকে অভিভাবকদের বেশ অর্থ ব্যয় হতো। পরিণামে মেয়েদের স্কুলে পড়া বন্ধ হয়ে যেত। অনেকেই শিকার হতো বাল্যবিয়ের। কিন্তু এখন আশার আলো দেখছে প্রত্যন্ত এলাকার মেয়েরা। কেমন করে? মাসুম আলিসার গবেষণায় এই নিয়ে মূল প্রতিবেদন তৈরি করেছেন মানিক শিকদার। গ্রাম্য মেঠোপথ, বাইসাইকেলে করে একটি মেয়ে স্কুলের পথে। মেয়েটির নাম তমালিকা। একসময় প্রায় ৬-৭ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো পায়ে হেঁটে। আগে স্কুলে দেরি হওয়া, রাস্তায় বখাটেদের উত্ত্যক্ত সহ নানা রকম বিড়ম্বনার শিকার হতে হতো। কিন্তু এখন সব বাধা ডিঙিয়ে বাইসাইকেলে করে নির্বিঘ্নে যাতায়াত করছে। আমরা যেভাবে হাটে যেতাম তখন আমাদের কুয়াশার কারণে অনেক কিছু বৃষ্টির কারণে আমাদের জামা কাপড় ভিজে যেত। ওই অবস্থায় আমরা ক্লাস করতাম। তখন কারো জ্বর হতো, মাথা ব্যথা করতো। এই সমস্যার কারণে আমরা একটা উদ্যোগ নেই যে আমরা সবাই সাইকেল চালিয়ে স্কুলে যাব। আমার মধ্যে একটা ভয় ছিল যে আমার একটাই মেয়ে, তো রাস্তাঘাটে আশেপাশে প্রায় অ্যাক্সিডেন্ট হতো। তো ওই জন্য আমার খুব ভয় লাগতো যে না, একটা বাচ্চা আমি দিব না ভুটভুটি, ট্রাক, বাস, মোটরসাইকেলের। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার প্রত্যন্ত এলাকার বামইল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী তমালিকা। সে শুধু একা নয়, তার মতো আরও অনেক মেয়ে এখন বাইসাইকেলে করে বিদ্যালয়ে আসে। আগে আমি স্কুলে পায়ে হেঁটে আসতাম, এতে আমার অনেক লেট হয়ে যেত এবং যথাসময়ে আমি ক্লাস ধরতে পারতাম না, তাই জন্য আমার ক্লান্তও মনে হতো। আর এখন আমি সাইকেল নিয়ে আসি, এর জন্য আমার যথাসময়ে আমি স্কুলে পৌঁছতে পারি। দূর থেকে যারা আসে তারা রাস্তার মধ্যে যাদের একটা মনে করেন যে এমন সময় কোনো একটা বিপদ ঘটে যায় যে বাইসাইকেল না থাকলে হয়তোবা তারা যদি বাইসাইকেল নিয়ে আসতে পারে তাহলে খুব তাড়াতাড়ি তারা বাসে যেতে পারবে এবং বিপদ থেকে তারা বিপদ এড়াতে পারবে সহজেই। মেয়েদের সাইকেল চালনায় উৎসাহী করেছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তাকে সহযোগিতা করেছেন অন্যান্য শিক্ষকরা। ২০০৭ সালে আমরা যখন প্রায় ৭ মাইল দূরে ভর্তি করাতে যাই মেয়েদের, তো আমরা চিন্তা করলাম যে অত দূর থেকে মেয়েরা কষ্ট করে আসবে, তার মাকে বাবাকে ডাকলাম। আমরা ডেকে বলি যে অনেক দূর রাস্তা, তাদের সাইকেল কিনে দিলে তাদের আসা যাওয়া সুবিধা হবে এবং রাস্তাঘাটে যেন কোনো অসুবিধা না হয় এবং কোনো ছেলে মেয়ে উত্তপ্ত না করতে পারে, এই জন্য তার বাবা মাকে বুঝায় আমরা যে সাইকেল কিনে দেন। রাস্তাঘাটে তাদের যাতে কোনো প্রবলেম না হয় এগুলো দেখি আমরা একটা সেফ দেওয়ার চেষ্টা করি। মোট কথা সুবিধার্থে এটাতে মেয়েদের তো আসলে অনেক উন্নতি হচ্ছে। আসলে তমালিকার মতো অনেকেই এখন এগিয়ে এসেছে সাইকেল চালনায়। পাশাপাশি অন্যান্য মেয়েরাও সাইকেল চালানো শিখছে। কথা আমাদের স্কুলে একটা মেয়ে বললো যে আমাকে সাইকেল চালানো শিখবো রে। তখন আমরা স্কুলে অনেকগুলো সাইকেল বের করে ওদের সামনে চালাতে লাগিয়ে দেয়, আর আমরা পিছনে
মানে ধরে থেকে চালাতে শিখি। অনেকজন শিখছে আর একজন নিচ্ছে আমাদের। মেয়ে বলে আমি কিছু করতে পারবো না এটা কিন্তু না, অনেক কিছু করতে পারে, কারণ আমরা তো মানুষ, আমরা তো অনেক কিছু করতে পারি। আমি প্রতিবন্ধকতার মধ্যে দেখা যাচ্ছে সময় মতো পৌঁছতে পারছি না, আমার কাছে খারাপ লাগছে। যদি আমি একটা জিনিস শিখে সে মাধ্যমে যেতে পারি তাহলে সময়টা আমার কাছে সেভ হবে এবং আমার একটা বাড়তি অভিজ্ঞতা অর্জন হলো যে আমি একটা কিছু চালাতে পারি। তমালিকার মা উদ্বিগ্ন থাকলেও বাবা উৎসাহ দিতেন। মেয়ে পড়ালেখা করছে, প্রতিদিন বাধাহীনভাবে স্কুলে যেতে পারছে, তাতেই তারা খুব খুশি। আমি যা দেখতেছি শুনতেছি সব কিছুই তো নিরাপদই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। তারপরে মনটা চায় যে সে বয়স যদি থাকতো তাহলে আমিও চালাতাম। তারপরেও মাঝে মাঝে মেয়ে বলে যে মা আমার পিছনে ওঠো, আমি তোমাকে নিয়ে চালাই, কিন্তু আমার মনের মধ্যে ভয় করে যে মেয়ে যদি ফেলে দেয়। তমালিকা এখন নিয়মিত স্কুলে যায় সাইকেল চালিয়ে। শুধু তাই নয়, সুযোগ পেলে মাকে নিয়েও ঘুরে বেড়ায়। বরিশাল জেলার গৌরনদী উপজেলার আশুকাঠি গ্রামের শুভ সাহা উদ্যমী এই যুবক 2009 সালে মাত্র 600 মুরগি দিয়ে খামার শুরু করেন। এখন তিনি একজন সফল খামারি। বরিশাল ঘুরে এসে কামরুজ্জামানের গবেষণায় তার সফলতার কথা তুলে ধরেছেন জাহিদুল ইসলাম সুমন। বরিশাল জেলার গৌরনদী উপজেলার আশুকাঠি গ্রামের বাদল সাহার ছেলে শুভ সাহা উদ্যমী এই যুবক বাড়ির আঙিনায় একটি মুরগির খামার গড়ে তুলেছেন। 2009 সালে মাত্র 600 মুরগি দিয়ে খামার শুরু করলেও এখন তিনি একজন সফল খামারি। মাত্র 5 বছরের ব্যবধানে তার খামারে এখন প্রায় 2000 মুরগি আছে। প্রতিদিন প্রায় 1700 থেকে 1800 মুরগি ডিম দেয়। তবে ডিমের দাম কম এবং মুরগির খাবারের দাম বেশি থাকায় বেশ হিমশিম খাচ্ছে এই খামারি। বর্তমান ডিমের বাজার খুবই কম, একেবারে খুবই কম, না বললেই লাভ হয় না বললেই চলে। খাবারের দামটা যদি একটু কমে তাহলে মনে করেন লাভ করা একটু সম্ভব। ফার্মের ব্যবসা বর্তমানে মোটামুটি নাই। 1000 মুরগির পিছনে 4,000 4,500 টাকা খরচ আছে, কিন্তু দেখা গেছে 1000 মুরগি যদি 900 ডিম আসে তাতেও লাভ নাই। এই খামার পরিচর্যার জন্য 2 জন লোক নিয়োগ করেছেন শুভ সাহা। বছর শেষে বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন এই খামারি। মুরগি দেখাশোনা করি, মুরগির অসুখ বসুখগুলো সবই জানি এবং পারি, তারপর মুরগি দেখাশোনা করি। ঘরে বসে না থেকে কর্মসংস্থানের সুযোগ যাতে হয় এরকম কোনো কাজ করা উচিত, বেকার থাকার চেয়ে এটা করা ভালো। ছাত্র জীবনে মুরগির খামার করে শুভ সাহা এখন অনুকরণীয়। তার এই খামার দেখে অনেক বেকার যুবক এখন খামারের দিকে ঝুঁকে পড়েছেন। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এই সফল মানুষেরা এক একটি অনুকরণীয় দৃষ্টান্ত, যারা অবদান রাখছেন গ্রামীণ আর্থসামাজিক গতিশীলতা সচল রাখতে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর দেখবেন কুষ্টিয়ায় তিলের খাজা তৈরির সাথে জড়িতদের জীবন জীবিকা, ঐতিহ্যে মৌলভীবাজারের 6 শ্রী দিঘি এবং দিনাজপুরের শিল্পীদের পরিবেশনায় একটি ওরাও নাচ। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আজকের আয়োজনে। ভোজন রসিক বাঙালির অন্যতম মুখরোচক খাবারের একটি হলো তিলের খাজা। শুধু দেশেই নয়, দেশের বাইরেও রয়েছে এর চাহিদা। কুষ্টিয়ার বিখ্যাত এই তিলের খাজা তৈরির সাথে জড়িয়ে আছে সেখানকার মানুষের জীবন ও জীবিকা। কুষ্টিয়া ঘুরে তাদের জীবনচিত্র তুলে এনেছেন মানিক শিকদার। তিলের খাজা খুবই মুখরোচক একটি খাবার। শুধু বাংলাদেশের মধ্যেই নয়, বরং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা অসংখ্য বাংলাদেশির কাছে কুষ্টিয়ার তিলের খাজার রয়েছে দারুণ নামডাক। এটা আমরা মারুয়ার মারি বলে একটা দেখা যাচ্ছে হিন্দু অংশ ছিল আমাদের কুষ্টিয়ায়, তাদের কাছ থেকে এই কাজটা আমরা শিখছিলাম। ধরেন 75 সালের থেকে 78 সাল পর্যন্ত তাদের কাছে কাজ করে আমরা এই কাজটা শিখে আসছিলাম তাদের কাছ থেকে।
তিলের খাজা তৈরিতে ব্যবহার করা হয় দুধ, চিনি, তিল। এই 3 উপাদানের সমন্বয়ে তৈরি হয় কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। এই তিলের খাজা তৈরি করা হয় রাতের বেলায়। কারখানায় গিয়ে দেখা গেল গোল হয়ে বসে একদল কর্মী অক্লান্ত পরিশ্রমে তৈরি করছেন তিলের খাজা। বর্তমান চিনির দাম বেশি, তিলের দাম বেশি। তিল আমরা 2 বছর আগে কিনেছি 15 টাকা কেজি, এখন বর্তমান কিনছি 75 টাকা কেজি। চিনি মাঝে মাঝে দেখা যাচ্ছে 30, আবার 50, 60, তখনই আমরা এই ব্যবসাটা দেখা যাচ্ছে মার খাচ্ছে। সতর্তি আমরা এখানে কাজ করি, কাজ করতে করতে আমাদের কাজ শেখা হয়। 6,000 বেতন ধরে, 600 টাকাতে বেতন ধরে আমাদের এখন 7,000 টাকা বেতন। প্রথমে একটি লোহার কড়াইয়ে চিনিকে ফোটানো হয়। চিনি শিরার মতো হয়ে এলে এর মধ্যে দুধ দেয়া হয়। এরপর শিরাকে কড়াই থেকে নামিয়ে একটি পাত্রে ঠান্ডা করা হয়। তারপর জমাট বাঁধা শিরার পিণ্ডকে কিছুক্ষণ ঝুলিয়ে রাখা হয়। এরপর পিণ্ডটিকে টেনে লম্বা করা হয়। এরপর পিণ্ডটিকে ছোট ছোট খণ্ড করে কাটা হয়। তারপর এটিতে চলে তিল মাখানোর কাজ। শুধু তিল মাখালেই শেষ নয়, এরপরে তিলের খাজাগুলোকে স্টিকার লাগানো প্যাকেটে ভরা হয়। এরপরে তা পাঠিয়ে দেওয়া হয় সারা দেশে বিক্রির জন্য। আর সরকার যদি আমাদের সহযোগিতা করে, ব্যাংকের থেকে লোন দেয় বা চিনির কোনো পারমিট দেয়, তাহলে আমরা এই ব্যবসাটা আরও দেখা যাচ্ছে যে উদ্যোগ করতে পারবো, সারা বাংলাদেশ ছড়াই দিতে পারবো। সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে ঋণ সুবিধা পেলে কুষ্টিয়ার এই তিলের খাজা এগিয়ে যাবে আরও অনেক দূর। মৌলভীবাজার জেলার কোমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে অবস্থিত 6শ্রী দিঘি। রাজা ধর্মনারায়ণ রায় চৌধুরী এই দিঘি খনন করেন। এই দিঘিকে ঘিরে রয়েছে নানা কল্পকাহিনী। মৌলভীবাজার ঘুরে ঐতিহ্যবাহী এই দিঘি নিয়ে কামরুজ্জামানের গবেষণায় বিস্তারিত জানাচ্ছেন আবু হাসনাত মনি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে অবস্থিত 6চিরির দিঘি। আনুমানিক 1590 সালে রাজা ধর্মনারায়ণ রায়চৌধুরী এই দিঘি খনন করেন। এই দধিবামন বিগ্রহ মন্দিরের সাথেই এই দিঘির খনন শুরু হয়। রাজা ধর্মনারায়ণ এই দিঘিটি খনন করেছিলেন। এই দিঘি খনন করার পরে এইটা মানুষের এটার থেকে উপকার পাইছে। গ্রামের মানুষ পানি খাইছে, মাছ খাইতে পারছে। সে সময় রাজা ধর্মনারায়ণ রায়চৌধুরী এই এলাকার মানুষের পানীয় জলের কষ্ট দূর করার জন্য এই দিঘি খনন করেন। এই অঞ্চলের মানুষ এখনো দিঘিতে পূজা দেয় এবং বিভিন্ন সময় মানত করে থাকে। এখানে যে মনোবাসনা করে তার পূর্ণ হয়। তো শেষে দিয়ে আমরা ওই বাচ্চাটার শরীরবেলা না, তে তার মায়ে মানসা করছে হলজি বাচ্চাটার শরীরবেলা হয়, তা আমরা তার এখানে স্নান করাইম। তখন আমরা গঙ্গারে দুধ দেওয়া লাগে, দানমুন দেওয়া লাগে, দিলাম আগে গঙ্গারে হয়ে দিয়া আমরা তারা স্নান করাইলাম। এই দিঘি ঘিরে রয়েছে নানান কল্পকাহিনী। আজও এই দিঘি কালের সাক্ষী হয়ে আছে। আমরা এনে 2 দিন মেলা হয়, চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ। এনে প্রায় লক্ষাধিকের উপরে মানুষ আসে। 4টা চরক গাছ উঠে, এখানে এই ভক্তরা নাচবো, তারপরে চরক গাছ ঘুরাবে, তারপরে এই বাড়িয়ে বাড়িয়ে গিয়া এই শিবগরি নাচ হয়। একই সময় রাজা ধর্মনারায়ণ রায়চৌধুরী এই দিঘির পশ্চিম পাড়ে তার বাড়ির আঙিনায় একটি দ্বিতল বিষ্ণু মন্দির নির্মাণ করেন। এই মন্দিরটি আজও রাজা ধর্মনারায়ণের বংশধরেরা পারিবারিক মন্দির হিসেবে ব্যবহার করছেন। আপনাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম আর দুর্নীতি সহ বিভিন্ন তথ্য, পরামর্শ ও মতামত জানিয়ে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দেশ জুড়ে 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইল দেশজুড়ে@21-tv.com। আর SMS পাঠাতে ডিজেম স্পেস আপনার নাম স্পেস অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত লিখে সেন্ড করুন 6969 নম্বরে। 21 অনুষ্ঠানগুলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে ও তথ্যের প্রয়োজনে লগ অন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। আমাদের এই দেশে বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বসবাস করে। এক এক জাতিগোষ্ঠীর সংস্কৃতি এক এক রকম। আদিবাসী ও নৃতাত্ত্বিক শব্দ নিয়ে
বিতর্ক থাকলেও একথা সত্য যে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে ওরাও নৃত্য। দিনাজপুরের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এই ওরাও নাচের মাধ্যমে শেষ হবে আমাদের আজকের আয়োজন। তার আগে আমি লিসা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেশ জুড়ে এই বাংলার খোলা জানালা। আশা করব আপনাদের ভালো লাগা আমাদের সঙ্গে থাকবে সব সময়। আগামী পর্বের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে।